রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন, নতুন দিগন্তের সূচনা, বললেন প্রযুক্তি উপদেষ্টা। পাশে থাকবে রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম। অর্থাভাবে কেউ আইনি সহায়তা থেকে বঞ্চিত হবেন না, জানালেন প্রধানমন্ত্রী। সকল নাগরিকের সুবিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। হামে আরও 9 শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। এবং আগামী কয়েকদিন বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি পূর্বাভাস, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রামে জলাবদ্ধতা, ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখল বাংলাদেশ। 1 দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, এই কেন্দ্রে বাংলাদেশের আত্মবিশ্বাসের প্রতীক। আর প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এ সময় রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ আগামীতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান। আজকের যে ঘটনাটা ঘটলো, দিস ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল স্টেপ আমার কার্বন ফ্রি ইলেকট্রিসিটি তৈরি করার। দিস ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল স্টেপ। ডেফিনেটলি আমাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং আমাদের জনগণকে সেই বিদ্যুতের সুবিধা দিতে গেলে আরও মাঝে 2-1টা স্টেপ আছে, বাকি স্টেপগুলিও করতে হবে এবং সেই স্টেপগুলিও আমাদের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং এই টেকনোলজিক্যাল যে গাইডলাইন্সগুলো আছে সেইগুলো অনুসরণ করে আগাতে হবে। ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ। রূপপুরের বিশাল কর্মযজ্ঞ এখন চূড়ান্ত শিহরণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে শুরু হয়েছে জ্বালানি ইউরেনিয়াম লোডিং। এটি কেবল 1200 মেগাওয়াট বিদ্যুতের গল্প নয়, বরং বিশ্ব পরমাণু ক্লাবে বাংলাদেশের শক্তিমত্তার এক অনন্য ঘোষণা। জ্বালানি সরবরাহতার সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। স্বপ্ন ছিল কয়েক দশকের, পরিকল্পনা ছিল প্রজন্মের। অবশেষে পাবনার রূপপুরের আকাশে সেই নতুন শক্তির সূর্যোদয়। পরীক্ষামূলক উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই দিনটি কেবল একটি প্রকল্পের সাফল্য নয়, বরং বাংলাদেশের কারিগরি ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক ঐতিহাসিক মাইলফলক। খনি থেকে সংগৃহীত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করে তৈরি হয় ক্ষুদ্রাকার প্লেটগুলো বসানো হয় বিশেষ ধাতব টিউবে, যা ফুয়েল রড নামে পরিচিত। অসংখ্য রডের সমন্বয়ে গঠিত হয় এক একটি ফুয়েল অ্যাসেম্বলি। রূপপুরের 1 নম্বর ইউনিটের রিঅ্যাক্টরে এমন 163টি অ্যাসেম্বলি একে একে স্থাপন করা হবে। এই জ্বালানি রিঅ্যাক্টরের হৃৎপিণ্ডে জন্ম দেবে নিয়ন্ত্রিত ফিশন বিক্রিয়া। সেখান থেকে উৎপন্ন তীব্র উত্তাপে তৈরি হবে উচ্চচাপের বাষ্প, যার শক্তিতে ঘুরবে বিশাল আকৃতির টারবাইন। এভাবেই পরমাণুর ভেতরে লুকিয়ে থাকা শক্তি রূপান্তরিত হবে বিদ্যুতে। ইউরেনিয়াম লোডিং শেষ হতে সময় লাগবে প্রায় 1 মাস। এরপর শুরু পর্যায়ক্রমিক পরীক্ষা। প্রাথমিকভাবে 1, তারপর 5 এবং ধাপে ধাপে 30% সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে যোগ হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ। নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নেই। IAEA এর কড়া নজরদারিতে প্রতিটি ধাপ পরিচালিত হচ্ছে। পরিবেশ ও প্রযুক্তির আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে বিশ্ব সংস্থাটি। এই বিশাল কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অব বাংলাদেশ। এরই মধ্যে দেশের একদল চৌকস প্রকৌশলী রাশিয়া থেকে উচ্চতর প্রশিক্ষণ শেষ করে ফিরেছেন। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং মেনটেন্যান্স করার জন্য হাইলি ইঞ্জিনিয়ার্স, অপারেটর এবং টেকনিশিয়ানদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে ট্রেনিং প্রশিক্ষণ প্রদান করা হয়। ট্রেনিং কর্মসূচিগুলি রোসাটম টেকনিক্যাল একাডেমি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সহযোগিতায় পরিচালনা করা হয়। এখানে রূপপুর চালু হলে জ্বালানির আমদানি নির্ভরতা কাটিয়ে শিল্পায়নের পালে লাগবে নতুন হাওয়া। লোডশেডিংয়ের অন্ধকার পেছনে ফেলে বাংলাদেশ প্রবেশ করবে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তার নতুন যুগে।
রূপপুরের রিঅ্যাক্টরে আজ কেবল জ্বালানি লোড হচ্ছে না, লোড হচ্ছে কোটি মানুষের স্বপ্ন, নতুন আত্মবিশ্বাস আর এক শক্তিশালী আগামীর সংকল্প। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েচিভ খোজিন উপস্থিত ছিলেন। সকল নাগরিকের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থাভাবে কেউ যাতে এ থেকে বঞ্চিত না হন সেদিকে সরকার বিশেষ নজর দেবে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে আইনগত সহায়তা দিবসের আলোচনায় এসব কথা বলেন সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেল জীবনের কথা উল্লেখ করে ভবিষ্যতে স্বচ্ছভাবে আইনি সহায়তা দেওয়ার কথা জানান আইনমন্ত্রী। 30 থেকে 35% মানুষ তারা জানেই না কেন তারা কারাগারে আটক আছেন। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পুস্তিকা পড়ে কথা বলা না, এটা তার জীবন থেকে শিক্ষা নিয়ে কথা বলা। 18 মাস জেল খেটেছিলেন উনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিটি নাগরিকের আইনি সহায়তা পাওয়া নাগরিক এবং গণতান্ত্রিক অধিকার। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ 1.5 দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিজেও কারাবরণ করতে হয়েছিল জানিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্রের কোনো নাগরিক অর্থের অভাবে আইনের আশ্রয় কিংবা ন্যায্য বিচার থেকে বঞ্চিত থাকবে, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন উল্লেখ করে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার না থাকলে রাষ্ট্র মানবিক হয়ে উঠতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। দেশের প্রতিটি মানুষের পাশে রাষ্ট্র রয়েছে এমন বিশ্বাস স্থাপনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বঞ্চিত হয় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সহজ করা এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আর দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোয় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে এসব বিমানবন্দরে নিরাপত্তা সেবা আরও বাড়াতে বাংলাদেশ পুলিশ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ অধিবেশন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তারা। এদিকে কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্য চলাকালে বিরোধী দলের হট্টগোলে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন, এটা ডাবল অপরাধ।
মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। শহীদ পরিবারের লোক, শহীদ মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। ওয়াসার পানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ। মির্জা ফখরুল আরও বলেন, সেদিন চিফ হুইপ বললেন সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব নিয়ে নতুনভাবে ভাবতে হবে সবাইকে। ডিপ টিউবওয়েলগুলো আমাদের যে ভূগর্ভস্থ পানির লেয়ারকে একেবারেই নিচে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি একদিন হবে যে হঠাৎ করে ঢাকা শহরটা ধপ করে দোষের নিচে চলে যাবে? দের ইজ এভরি পসিবিলিটি। ইটস এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, নট উন্নয়ন। বেঁচে থাকার প্রশ্ন, এটা আমার অস্তিত্বের প্রশ্ন। আমাদের ফোকাসটা এখন থেকে হবে সারফেস ওয়াটার ব্যবহার করার, নট ডিপ টিউবওয়েল ওয়াটার। দেশে জঙ্গি বলে কিছু নেই, সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ফায়দা হাসিলে শব্দটি হাতিয়ার হিসেবে ব্যবহার হতো। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এমদাদুল হক খানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংস্থার মহাপরিচালক বলেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করছে এই বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বাহিনীর 16 জন জীবন দিয়েছে। সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেও আমাদের এই বাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি রক্ষায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে আমাদের 16 জন বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। বাহিনীতে আরও 10,000 সদস্য নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় 10,000-এ উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জঙ্গি বলে কিছু নেই। ফ্যাসিবাদ আমলে এই শব্দটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হতো। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশে বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে। অল অন এ সাডেন পুরো ফোর্সকে উইথড্রয়াল করা যায় না। গ্রাজুয়াল আমরা উইথড্রয়ালের মধ্যে আছি। আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই মাঠ থেকে তাদেরকে ইনএড টু সিভিল পাওয়ার যেটা আছে সেটা খুব সীমিত সংখ্যায় নিয়ে আসা হবে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে অবগত নন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেওয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। অন্যদিকে দেশে কিছু জঙ্গি তৎপরতা আছে উল্লেখ করে নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ নিয়ে প্রশাসনের নীতিতে অতিরঞ্জন বা অবহেলার স্থান নেই বলেও জানান তিনি। এ সময় দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত নিশ্চিতের পাশাপাশি অপতথ্য রোধের বিষয়ে হুঁশিয়ারি দেন জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বিস্তারিত মফির রহমানের রিপোর্টে। সাপ্তাহিক ব্রিফিংয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল
আমি নাটক করতে দেব না। বর্তমানে কিছু পরিমাণে জঙ্গি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে এ নিয়ে রাজনৈতিক ফয়দা হাসিলে অতিরঞ্জিত করে প্রচারণা চালানো হতো। বর্তমান সরকার তা করবে না বলে জানান তিনি। বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতা থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। পরবর্তীতে যে সরকারের ইন্টারিমের সময় এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাস করলেও অপতথ্যের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তিনি। শেখ হাসিনা এই দেশটাকে এত বাজে ভাবে রেখে গেছেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করলে আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি করছে। সরকারের কোনো ক্ষেত্রে সরকার ব্যর্থতা আপনি পাবেন, জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি, কিন্তু প্লিজ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন না। এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ফুয়েল পাস কার্যক্রম চালু থাকায় পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে দাবি করেন জাহিদুর রহমান। জ্বালানি তেলের মজুদ 27 এপ্রিল পর্যন্ত জানিয়ে রাখছি। ডিজেল 1,70,964 টন, অকটেন 44,483 টন, পেট্রোল 19,003 টন, ফার্নেস অয়েল 37,096 টন, জেট ফিউল 21,235 টন। আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। ভ্যাকসিনের অভাবে একটি প্রাণও যেন না ঝরে তা নিশ্চিতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো একটা মৃত্যুও যেন না হয়, সেই চেষ্টা আমরা সর্বোচ্চ করব। সীমান্ত হত্যা শূন্যের কোটা নামিয়ে আনার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে, আমরা চাই এটা পুরোপুরি জিরোতে আসবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবং অন্যান্য সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হাম ও এর উপসর্গে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গেল 24 ঘন্টায় নিশ্চিত হামে 3 জন এবং হাম উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া 6 জনের মধ্যে ঢাকায় 2, বরিশাল বিভাগে 2, রাজশাহীতে 1 ও সিলেটে 1 জন। আর নিশ্চিত হামে মারা যাওয়া 2 জন চট্টগ্রাম ও বরিশালে 1 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় হামের উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়। আক্রান্ত হয়ে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 32 জন। ঢাকায় স্থানান্তর করা হয়েছে 1 জনকে। 17 মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 925 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 20 জন শিশুর। জ্বর থামিয়ে না, পরে আমরা অনেক অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তারপরেও কমে না। তারপরে আমরা সরাসরি ময়মনসিংহ জ্বরপাড়া নিয়ে আসছি। নিয়ে আসার পরে ধরা পড়ছে যে বাবু হয়েছে। কমে এইবারে আজকে 22 দিন ধরে শ্বাসকষ্ট বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে স্যারেরা দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, দেওয়ার পরে কোনো কাজ আসছে। এদিকে শিশুদের হাম থেকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মৃত্যু হামে যে কারণে হচ্ছে, সেখানে শুধু এককভাবে হাম দিয়ে মৃত্যু হচ্ছে না। হামের মৃত্যু থেকে বাঁচতে হলে আমাদের যে আনুষঙ্গিক অপুষ্টি দূর করা, এটাও নিশ্চিত করতে হবে, যাতে নিউমোনিয়া না হয়, অন্য ডিজিজ না হয়, সেটাও। অন্যদিকে গেল 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 55 জন, আর ছাড়পত্র নিয়েছে 31 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন 163 জন। এ নিয়ে বরিশাল বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছে 22 জন। এ রোগে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 120 শিশু। রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দেশজুড়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ ঝোড়ো আবহাওয়া এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমাদের কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা এবং পায়রা 4টা সমুদ্র বন্দরকে আজকে সকাল 11টা থেকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। গভীর সাগরে যেসব মাছ ধরার নৌকা এবং ট্রলার রয়েছে তাদেরকে বলছি যে উপকূলের কাছাকাছি চলে আসুন তাড়াতাড়ি, উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন। পরবর্তী 48 ঘন্টার মধ্যে প্রায় সব বিভাগেই কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বাতাসের গতিবেগ যদি বাড়ে 61 থেকে 80 কিলোমিটারের মধ্যে যদি অব্যাহত থাকে, তখন সেক্ষেত্রে আমরা কালবৈশাখী সতর্কবার্তা দিই। সেই জন্য আমাদের 48 ঘন্টার জন্য সতর্কবার্তা দেওয়া। এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘের সৃষ্টি অব্যাহত থাকায় আগামী 96 ঘন্টায় বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা আমরা আগে থেকে দিয়ে আসছি এবং সেটা আমরা সাধারণত 96 ঘন্টার জন্য আপডেট দিয়ে থাকি। সেটা আজকেও আমরা 96 ঘন্টা বা 4 দিনের জন্য দিয়ে থাকি। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন এলাকায় সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। চিটাগং ডিভিশনটা আমাদের পাহাড়ি এলাকা, সেখানে 1 দিন বা 2 দিন বৃষ্টি হলে মোটামুটি পাহাড়ের মাটিটা একটু নরম বা ভঙ্গুর, ভূমিধস হতে পারে এবং ভূমিধসের ফলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে তাদের জন্য সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঘন ঘন বজ্রপাত, দমকা হাওয়া এবং ভারী বর্ষণের এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার 5 গাঁও ইউনিয়নের কুকরাদি খাল খনন কাজের উদ্বোধন করেছেন মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। দুপুরে টঙ্গিবাড়ির ধীপুর ইউনিয়নে মারিয়ালয় মোকামখোলা ব্রিজ হতে মটুকপুর সিদ্ধেশ্বরী বাজার পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধনের পাশাপাশি গাছের চারাও রোপণ করেন আব্দুস সালাম আজাদ। এ সময় টঙ্গিবাড়ি উপজেলার নির্বাহী অফিসার তাহমিনা আক্তার ছাড়াও এলাকার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা কি করে দ্রুত গতিতে আমরা এই ঢাকার নিকটতম একটি স্থান যে টঙ্গিবাড়ি, আমরা এটাকে আধুনিক টঙ্গিবাড়িতে রূপান্তর করতে পারি, এই চিন্তা চেতনা তার মধ্যে আছে বিধায় আমি নিজে অনেকটা আত্মবিশ্বাসী। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন, নতুন দিগন্তের সূচনা বললেন প্রযুক্তি উপদেষ্টা। পাশে থাকবে রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম। অর্থাভাবে কেউ আইনি সহায়তা থেকে বঞ্চিত হবেন না জানালেন প্রধানমন্ত্রী। সকল নাগরিকের সুবিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। হামে আরও 9 শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। এবং আগামী কয়েকদিন বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রামে জলাবদ্ধতা, ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।